গ্রামের ঐতিহ্যবাহী কিংবা জনপ্রিয় এই কাঁঠাল রান্নাটা আমরা সবাই কম বেশি রান্না করে থাকি প্রতি বছর। প্রতিটা জেলার গ্রামের মানুষগুলো প্রতি বছর কাঁঠালের সিজন অনুযায়ী এই কাঁঠাল রান্নাটা সবাই কম বেশি রান্না করে থাকে। এক এক জেলায় এক এক নিয়মে কাঁঠালটা রান্না করা হয়। কেউ গরুর মাংস, কেউ খাসির মাংস অথবা কেউ মুরগির মাংস দিয়ে রান্না করে থাকে। আজকে আমি আমার নিয়মে গরুর মাংস দিয়ে এই কাঁঠাল রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার আনাদার ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন অ্যান্ড ব্লগ। আমার এই রেসিপিটা ফলো করে চাইলে তোমরা যে কোনো মাংস দিয়ে অথবা মাংস ছাড়া নিরামিষভাবে এই কাঁঠাল রান্নাটা করতে পারো। কাঁঠাল রান্না করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁঠালের খোসা ছাড়িয়ে কাঁঠালগুলোকে একটু বড় বড় সাইজ করে পিস করে নিলাম। চাইলে তোমরা কাঁঠালকে আরও ছোট ছোট সাইজ করে টুকরো করে নিতে পারো, কিন্তু যেহেতু কাঁঠালটা খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায় তাই চেষ্টা করবে একটু বড় বড় সাইজ করে পিস করে নেওয়ার জন্য। এইখানে আমি 1 কিলো গরুর মাংস নিয়ে নিলাম, সাথে কিছু পরিমাণ হাড়ও নিলাম। আর মাংসগুলোকে ঠিক এরকম মিডিয়াম সাইজ করে পিস করে নেব। তোমরা চাইলে কিন্তু আরও বড় বড় সাইজ করে নিয়ে নিতে পারো। কাঁঠালের সাথে আমি যে বাড়তি সবজিগুলো ব্যবহার করব সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 থেকে 4টে আলুকে মিডিয়াম সাইজ করে পিস করে নিলাম, আর 2টো কলাকে ছোট ছোট করে টুকরো করে নিলাম। সাথে কলার গাছের যে ভিতরের অংশ আমরা বকুলি বলে থাকি সেগুলোকে পাতলা পাতলা সাইজ করে টুকরো করে নিলাম। চাইলে তোমরা এগুলো নাও ব্যবহার করতে পারো। এইখানে আমি কাঁঠাল রান্নার সাথে যে ডাউলগুলো ব্যবহার করলাম সেই ডাউলগুলো নিয়ে নিলাম। এই ডাউলগুলো হচ্ছে বুটের ডাউল, ফেলন ডাউল এবং মটরশুঁটি। ডাউলগুলোকে আমি ভেজে তারপরে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিলাম। এইখানে আমি কিছু পরিমাণ গরম মশলা নিয়ে নিলাম, প্রায় 15টার মতন এলাচ নিয়ে নিলাম, 20টার মতন লং, 8 থেকে 9 পিস দারচিনি এবং 8 থেকে 10টা তেজপাতা। এখন রান্না করার নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দেব। ফার্স্টে আমি এখানে চুলায় একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিলাম, অবশ্যই বড় সাইজের হাঁড়ি নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলগুলো ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি সেই গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব 1 বাটি পেঁয়াজের পেস্ট। এখানে আমি 10টা পেঁয়াজকে ব্লেন্ডার করে পেঁয়াজের পেস্টটা তৈরি করে নিলাম। যেহেতু এখানে বাটা পেঁয়াজটা ব্যবহার করা হয়েছে অবশ্যই দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু ছিটকিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে পড়ে। দিয়ে দিতে হবে 1 বাটি আদা এবং রসুন বাটা। আদা এবং রসুনটা আমি একসাথে ব্লেন্ডার করে নিলাম, চাইলে তোমরা আলাদাভাবে ব্লেন্ডার করে নিতে পারো। এইবার আদা ও রসুনটাকেও সেম পেঁয়াজের মতন ভালোভাবে নাড়তে হবে। দিয়ে দিব 1 বাটি বাটা মশলা। আমি এই বাটা মশলাটা প্রায় 22 পদের মশলা দিয়ে তৈরি করে নিলাম। যে কোনো মশলা জাতীয় রান্নার ক্ষেত্রে বাটা মশলাটা ব্যবহার করলে রান্নার ভালো একটা ফ্লেভার আসে। আদা রসুন পেঁয়াজ মশলাগুলো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিব সর্বশেষ এখানে 1 টেবিল চামচ মিক্স করা গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে যেহেতু কোনোরকমভাবে পানি ব্যবহার করা হয়নি অবশ্যই চুলোর আঁচটা কমিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে নিচে পুড়ে না যায়। আমি যেই পাত্রে আদা রসুন পেঁয়াজ বাটা মশলা ব্লেন্ডার করে নিলাম সেই পাত্রটা ধোয়ার পর কিছু পরিমাণ পানি বের হলো মশলার, সেই পানিগুলো আমি এখানে দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি সে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মিশাতে হবে যাতে করে প্রতিটা মশলা মাংসের গায়ে লেগে যায়। মাংসগুলো নাড়তে নাড়তে দেখবে কিছু পরিমাণ পানি বের হয়ে আসে, আর এই পানির মাধ্যমে কিন্তু মাংসগুলো কিছু পরিমাণ সিদ্ধ হয়ে যায়। এখন আমি পুরোপুরি মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমিয়ে কুক করে নেব প্রায় 5 মিনিটের মতন। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখো আরও কিছুটা পরিমাণ পানি বের হয়ে আসছে আর তেলটাও একদম উপরে ভেসে উঠলো। যখন দেখবে তেলটা উপরে ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে মাংসগুলো পুরোপুরি কষানো হয়ে গেছে। মাংসটা কষানো শেষ, এখন দিয়ে দিব সেই সবজিগুলো। সবজিগুলোকে অনবরত কতক্ষণ নাড়তে থাকবো যাতে করে মশলা মাংস ভালোভাবে সবজির গায়ে লেগে যায়।
তোমরা যারা এই সবজিগুলো খেতে পছন্দ করো না, চাইলে এই সবজিগুলো বাদ দিয়ে দিতে পারো। সবজিগুলো কিছুক্ষণ ধরে নাড়ানোর পর এখন দিয়ে দিতে হবে কাঁঠালগুলো। কাঁঠালগুলো কিন্তু তোমরা একসাথে দিবে না, যেহেতু এখানে কাঁঠালের পরিমাণ বেশি, তাই কাঁঠাল কিন্তু দাপে দাপে দিতে হয়। যখন কিছু পরিমাণ কাঁঠাল দেওয়া হবে, ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ দমিয়ে রাখার পর দেখবে কাঁঠালগুলো কমিয়ে আসে, আবারও বাকি সেই কাঁঠালগুলো দিয়ে দিতে হয়। আমি কিন্তু সবগুলো কাঁঠাল এইভাবে দিয়ে দিলাম। আমার সব কাঁঠাল দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য কুক করে নিলাম। আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখো কাঁঠালের পুরোপুরি ব্লকটা কিন্তু চলে আসছে। আস্তে আস্তে করে কাঁঠালগুলো উল্টিয়ে দেব। আমি এখানে কোনোরকমভাবে পানি ব্যবহার করলাম না, যেহেতু কাঁঠালের গায়ে থেকে কিছু পরিমাণ পানি বের হয়ে আসে, আর এই পানির মাধ্যমে কাঁঠালগুলো ভালোভাবে কষানো হয়। কাঁঠালগুলোকে ভালোভাবে নেড়েচাড়া দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে প্রায় 3 মিনিটের মতন কুক করে নিলাম। ঢাকনাটা উঠানোর পর এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। গরম পানিগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না, খুব অল্প অল্প করে পানিটা দিতে হয়। আর অল্প অল্প করে পানিটা দেওয়ার পর ছোট একটা চামচ দিয়ে নেড়ে দেব, যাতে করে পানিগুলো ভিতরে ঢুকে যায়। আমি আরও কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ডেকে প্রায় 5 মিনিটের মতন কুক করে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে সে ভেজে নেওয়া ডাউলগুলো। দিয়ে দিব মোটা করে কেটে নেওয়া কিছু পরিমাণ টমেটো। লবণটা চেক করে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণটা চেক করে নেওয়ার পর তোমরা যতটুকু পরিমাণ লবণ লাগে ততটুকু ব্যবহার করবে। এখন আমি ডাউলগুলোকে ভালোভাবে কাঁঠালের সাথে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি এখানে আস্ত প্রায় 10 থেকে 12টার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ পানি শুকিয়ে কাঁঠালটা পুরোপুরি হওয়ার জন্য প্রায় ঢাকনা দিয়ে ডেকে দমিয়ে কুক করে নিলাম 15 মিনিটের মতন। আমি কিন্তু চুলোর আঁচটা কমিয়ে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা দেওয়ার ফলে কাঁঠালের কিন্তু ভালো একটা ফ্লেভার আসে। একটা জিনিস লক্ষ্য রাখবে, যখন দেখবে কাঁঠালগুলো গলে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, তখন বুঝতে হবে কাঁঠালটা কিন্তু পুরোপুরি হয়ে আসছে। আর যখন দেখবে এরকম হালকা পানি থাকে, ঠিক এই সময় কিন্তু চুলোটা অফ করিয়ে কাঁঠালগুলো নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। আর যখন এগুলোকে রেস্টে রাখবে তখন দেখবে কাঁঠালগুলো কিন্তু আরও মাখা মাখা হয়ে যায়। এখানে আমি কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম রসুনের বাগারটা আমি আগে থেকে করে নিলাম। অবশ্যই কাঁঠাল রান্নার ক্ষেত্রে কিন্তু রসুনের বাগারটা ব্যবহার করতে হয়। এই রসুনের বাগারটা ব্যবহারের ফলে কাঁঠালের কিন্তু অন্যরকম ফ্লেভার আসে, আর এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও অনেক টেস্ট হয়। বাগারটা আমি দেওয়ার পরে ভালোভাবে বাগারের তেলগুলো কাঁঠালের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর দেখতেই পারতেছো কাঁঠালগুলো কিন্তু একদম মাখা মাখা হয়ে আসছে। তাই অবশ্যই চেষ্টা করবে কাঁঠালের গায়ে কিছু পরিমাণ পানি থাকা অবস্থায় কিন্তু কাঁঠালগুলো নামিয়ে নিতে হবে। যেহেতু আমরা কাঁঠালগুলো বারবার গরম করে খাই, আর পানিটা না থাকার কারণে কিন্তু কাঁঠালগুলো গরম করার সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা কাঁঠাল রান্না করতে পারো না, চাইলে আমার এই রেসিপিটা ফলো করো। অবশ্যই কাঁঠালটা এইভাবে রান্না করবে, দেখবে অনেক ভালো লাগবে। সামনে যেহেতু কোরবানি ঈদ, আর এই কোরবানির মাংস দিয়ে কাঁঠালটা রান্না করলে কিন্তু ভীষণ মজা। যে কোনো মাংস অথবা নিরামিষভাবে তোমরা এই নিয়মে কাঁঠালটা রান্না করতে পারো। আজকে আমার এই কাঁঠাল রান্নার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।